করছি আজকের ক্লাস রামসার সাইটের ওপরে। প্রথমে দেখো রামসার সাইট বিষয়টা কি, এবং এই পার্টটা আমাদের শুধু স্কুল সার্ভিস বা টিচিং প্রফেশনের জন্য নয়, যে যে চাকরির জন্যই প্রস্তুতি নিক না কেন রামসার সাইটের এই পুরো বিষয়টা জানা দরকার। তো যে পার্টগুলো পরীক্ষা আসে, পরীক্ষায় মূলত সেই পার্টগুলোকে এক জায়গায় করে এই নোটটা তৈরি করা হয়েছে। এবং ইতিমধ্যেই আমাদের ক্লাসরুমে দেখবে 35 নম্বরের সম্ভবত একটি রামসার সাইটের ওপরে একটি পরীক্ষাও সাজানো হয়েছে। সেই পরীক্ষাটাও তোমরা অ্যাটেন্ড করতে পারো এই ক্লাসটা করার পর। তো যে যে তথ্যগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলোকে পরপর সাজিয়ে আমি নোটটা বানিয়েছি, সেগুলোই পরপর তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে দেখো রামসার কনভেনশন যেটা হয়েছিল বেসিক্যালি 1971 সালে, 1971 হয়েছিল। ইরানের একটি শহর নাম রামসার। রামসার শহরে প্রথম হয়েছিল, মানে মূলত হয়েছিল এই সম্মেলন 1971 সালে। এবং এই বিশেষ সম্মেলন বা চুক্তিতে ঠিক করা হয়েছিল যে আন্তর্জাতিকভাবে বিশেষ বিশেষ জলাভূমিকে চিহ্নিতকরণ করতে হবে। কেন চিহ্নিতকরণ করতে হবে? যাতে সেই জলাভূমিকে মানুষের প্রত্যক্ষ প্রভাব থেকে কিছুটা মুক্ত করা যায় এবং মানুষের নেতিবাচক প্রভাব কিছুটা কাটিয়ে সেখানকার বাস্তুতান্ত্রিক বা ইকোলজিক্যাল যে ন্যাচারালিটি সেটাকে ধরে রাখা সম্ভব হয়। এটাই হলো মুখ্য টার্গেট জলাভূমির। অর্থাৎ জলাভূমির মধ্যে যে বিশেষ একটি বাস্তুতান্ত্রিক এনভায়রনমেন্ট থাকে সেটাকে বাঁচানোর উদ্দেশ্যেই 1971 সালে প্রথম এই রামসার সম্মেলন হয়েছিল ইরানের একটি শহরে। এবং এই সম্মেলনে চুক্তিবদ্ধ হয়েছিল যে বিশ্বের বিভিন্ন দেশকে পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ লব্ধ তথ্যের নিরিখে এই রামসার সাইটের তকমা দেয়া হবে। এবং তকমা দেওয়ার পর আন্তর্জাতিকভাবে সেই জলাভূমিগুলো বিশেষ সুরক্ষা পাবে এবং তাকে বিশেষভাবে সংরক্ষণ করা হবে। এই কাজটা শুরু হয়েছিল 1975 থেকে। কারণ 1971 সালে চুক্তিবদ্ধ হওয়ার পরেও বিভিন্ন আন্তর্জাতিকভাবে বিভিন্ন জলাভূমির উপরে ডাটা বা তথ্য এক জায়গায় করা বা পুঞ্জীভূত করার কাজ শুরু হয়েছিল, অবজারভেশনের কাজ শুরু হয়েছিল, যে ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা সেই কাজটা দেখা শুরু হয়েছিল। তারপরে 1975 সাল থেকে পাকাপাকি ভাবে রামসার সাইটের তকমা দেওয়ার কাজ শুরু হয়। এই চুক্তিতে 9টি বিশেষ ক্রাইটেরিয়াকে সাজানো হয়েছিল রামসার সাইট নির্বাচনের ক্ষেত্রে। সেগুলো আমরা পরপর তুলে ধরবো। একদম প্রথমে দেখো যেটা লেখা রয়েছে, দ্য রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ইজ অ্যান ইন্টারন্যাশনাল ট্রিটি দ্যাট এইম টু কনজার্ভ অ্যান্ড ইউজ ওয়েটল্যান্ড উইসলি। অর্থাৎ মানুষ যাতে মানে ইকো ফ্রেন্ডলি বা মানুষের যাতে মানে পজিটিভ ইনফ্লুয়েন্স তার উপর কাজ করে, নেগেটিভ ইনফ্লুয়েন্স গুলো কাটিয়ে যাতে করে হয়, সেটার উদ্দেশ্যেই এই রামসার কনভেনশন হয়েছিল। এবং এটাকেই আমরা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স দেয়া বলে থাকি, আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব দেয়া। এবং সেই গুরুত্ব আরোপ হওয়ার পর সেটা রামসার সাইট হিসাবে তালিকাভুক্ত হবে। এবার দেখো, দ্য রামসার কনভেনশন The Ramsar Convention was first modern treaty. Actually, আমাদের বিশ্বের সর্বপ্রথম আধুনিক চুক্তি হিসাবে এটা ধরা হয়। কি কারণে, কোন অ্যাঙ্গেলে? কারণ এই চুক্তিতেই সর্বপ্রথম প্রাকৃতিক কোনো ক্ষেত্রকে বিশেষভাবে সংরক্ষণ বা সুরক্ষা দেওয়ার যে কথা, সেই কথা বলা হয়। তাই জন্য এটিকে ধরা হয় প্রথম। দ্য রামসার কনভেনশন ওয়াজ ফার্স্ট মডার্ন ট্রিটি বিটুইন নেশন, বিভিন্ন জাতি বা রাষ্ট্রের মধ্যে, টু ফোকাস অন প্রিজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে সুরক্ষা বা সংরক্ষণ করার জন্য বিশেষ এই চুক্তি প্রথম আধুনিক চুক্তি হিসাবে ধরা হয়। ওকে, কি ক্রাইটেরিয়া রয়েছে? মোট 9টি ক্রাইটেরিয়া রয়েছে কোনো একটা জলাভূমি রামসার সাইট করার ক্ষেত্রে। এবং সেই 9টার মধ্যে মিনিমাম একটা যদি ফুলফিল করতে পারে কোনো জলাভূমি, তবেই সে রামসার সাইট হয়ে যেতে পারে। অর্থাৎ সর্বনিম্ন একটি এবং সর্বাধিক অবশ্যই একের অধিক যে কোনো সংখ্যক ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে। তো গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো ক্যাটাগরিতে ক্রাইটেরিয়া সাজানো হয়েছে।
মনে রাখবে গ্রুপ এ তে রয়েছে মাত্র একটি এবং গ্রুপ বি ক্যাটাগরিতে রয়েছে 8টি। গ্রুপ এর একটি কি বলছে, সাইট কন্টেইনিং প্রিজারভেটিভ রেয়ার অর ইউনিক ওয়েটল্যান্ড টাইপ, অর্থাৎ সেটি সেটি রেয়ার অ্যান্ড ইউনিক ওয়েটল্যান্ড টাইপ হবে, যেখানে ক্রাইটেরিয়ার ভাষায় বলা হয়েছে এ ওয়েটল্যান্ড শুড বি কনসিডার্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ইফ ইট কন্টেইন এ রিপ্রেজেন্টেটিভ রেয়ার রেয়ার or unique example of a natural or near natural, কারণ কারণ মনে রাখবে ন্যাচারাল ওয়াটার বডি বা ওয়েটল্যান্ড ব্যতীত কখনো কখনো সেমি ন্যাচারাল বা নেয়ার ন্যাচারাল বলে যাকে আমরা চিহ্নিত করি, অর্থাৎ প্রকৃতি কিছুটা সৃষ্টি করেছে এবং মানুষ পরবর্তীতে সেটাকে কিছুটা মডিফাইড করেছে, তো সেই রকম কোনো ক্ষেত্র বা জলাভূমিও এই তালিকার অন্তর্ভুক্ত হতে পারে। নেয়ার ন্যাচারাল ওয়েটল্যান্ড টাইপ ফাউন্ড উইদিন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বায়োজিওগ্রাফিক রিজিয়ন, একটি সুস্পষ্ট বায়োজিওগ্রাফিক রিজিয়নের নিরিখে, কারণ একটি বায়োজিওগ্রাফিক রিজিয়নে অনেক ওয়েটল্যান্ড থাকতে পারে, কিন্তু সেই ওয়েটল্যান্ড গুলির মধ্যে যেটি রেয়ার, যেটা ইউনিক, তাকেই চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে বিশেষ সুরক্ষা দেওয়ার জন্য রামসার সাইটের মর্যাদাভুক্ত করতে হবে। এবার প্রশ্ন হলো বায়োজিওগ্রাফিক রিজিয়ন কি? দেখো, বায়োজিওগ্রাফিক রিজিয়ন হলো যখন আমরা জানি যে জিওগ্রাফিক্যাল কিছু ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস থাকে যেটা সেখানকার ফ্লোরা এন্ড ফনাকে নিয়ন্ত্রণ করে, যেমন সেখানকার ক্লাইমেট, সেখানকার সয়েল, সেখানকার ফিজিওগ্রাফি, এই বিষয়গুলো কি করে, সেখানকার উদ্ভিদকে নিয়ন্ত্রণ করে এবং সেখানকার প্রাণীকে নিয়ন্ত্রণ করে। এই যে উদ্ভিদ আর প্রাণী, এদের সমন্বয়ে এক একটা কমিউনিটি তৈরি হয়, কমিউনিটি বা গোষ্ঠী তৈরি হয়। তাহলে এই যে সিমিলার গোষ্ঠী সমন্বিত যে এলাকা, সেই এলাকাগুলোকেই আমরা এক একটি বায়োজিওগ্রাফিক রিজিয়ন হিসাবে চিহ্নিত করি। এই বায়োজিওগ্রাফিক রিজিয়ন চিহ্নিত করার সহজ উপায় হলো সেই জায়গাটায় সিমিলার ক্লাইমেটিক নেচার থাকবে, সেখানকার ফ্লোরা এন্ড ফনার মধ্যে অনেকটাই মিল থাকবে, প্রায় পুরোটাই মিল থাকবে, সেখানকার ফিজিওগ্রাফিক নেচার কম বেশি প্রায় এক, তবে তাকে আমরা একটা বায়োজিওগ্রাফিক রিজিয়ন হিসাবে চিহ্নিত করি। এবং এটিকে সহজেই ডিভাইড করার ভালো মাধ্যম হলো যখন আমরা যেমন পলিটিক্যাল জিওগ্রাফি পড়ার সময় ফ্রন্টিয়ার এন্ড বাউন্ডারি পড়েছিলাম না, তো সেই রকম কনসেপ্টটা, যখন একটা বায়োজিওগ্রাফিক রিজিয়ন শেষ হওয়া মানেই এমন কোনো ব্যারিয়ার বা বাধা আছে যে বাধার কারণে ওই বায়োজিওগ্রাফিক রিজিয়নে যে ফনা বা যে প্রাণীরা বিলং করে সেই প্রাণীরা আর ওর বাইরে বেরোতে পারে না। যেমন ধরো মরুভূমির বাউন্ডারি টপকে সাধারণ আর 5টা ক্ষেত্রের মধ্যে ঢুকে যেতে পারে না মরুভূমির প্রাণীরা। যেমন সুন্দরবনের যত প্রাণী বসবাস করে তারা হুট করে সুন্দরবন ছেড়ে হয়তো অনেক সময় কোইন্সিডেন্টাল ভাবে খাদ্য অন্বেষণের জন্য বেরিয়ে যায় তারা, সেটা অ্যাবনর্মাল বা অন্য ধরনের বিষয়, কিন্তু স্বাভাবিকভাবে তারা কিন্তু বেরোতে পারে না, অর্থাৎ তাদের একটা ব্যারিয়ার বা বাধা থাকে। এই বাধা সমন্বিত ক্ষেত্রগুলোকেই আমরা একটি বায়োজিওগ্রাফিক রিজিয়নের বাউন্ডারি হিসাবে চিহ্নিত করে থাকি। আমাদের ভারতবর্ষে বর্তমানকালে যদি ধরা হয় 10টি বায়োজিওগ্রাফিক রিজিয়ন রয়েছে। দেখো এখানে এটি আলোচনা প্রসঙ্গে আসলো বলে আমি এখানে মানে এই পিডিএফ এ সাজিয়ে দিয়েছি যাতে সবার এটা পড়ার মধ্যে দিয়ে এই কনসেপ্টটা জানা হয়ে যায়। A biogeographic region is an area with a similar composition of flora অর্থাৎ উদ্ভিদ এবং সেই সঙ্গে fauna অর্থাৎ প্রাণী based on the evolutionary history of the বায়োটার যদি আমরা ধরি, অর্থাৎ সেখানকার সুদীর্ঘ কাল ধরে বর্তমান সময় এবং ভবিষ্যৎ পর্যন্ত যে সুনির্দিষ্ট গতিতে উদ্ভিদ প্রাণীর পরপর পর্যায়িত হওয়ার কাজটা চলে, তো সেই বিষয়টাকে যদি দেখি তাহলে একটা সিমিলারিটি থাকবে। দ্য বাউন্ডারি অফ বায়োজিওগ্রাফিক্যাল রিজিয়ন আর ডিটারমাইন্ড বাই চেঞ্জেস ইন ক্লাইমেট, অর্থাৎ জলবায়ু পরিবর্তন দিয়ে চিহ্নিত করতে পারবো। দ্য মুভমেন্ট অফ কন্টিনেন্টস অ্যান্ড দ্য চেঞ্জেস ইন মাইগ্রেশন ব্যারিয়ার, অর্থাৎ মাইগ্রেশন ব্যারিয়ার দিয়েও আমরা এটা চিহ্নিত করতে পারি সেখানকার উদ্ভিদ প্রাণীদের। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, 10টি বায়োজিওগ্রাফিক রিজিয়ন আমাদের রয়েছে, এবং যদি কারোর জানার ইচ্ছে থাকে এই 10টা কি, দেখো এখানে বলে দিচ্ছি আমি 10টা কি কি।
এগুলো যদিও এর বিষয় নয়, কিন্তু এটা জানা দরকার কথা প্রসঙ্গে যেহেতু উঠে আসলো। দেখো, আমরা টোটাল একদম নর্মাল ভাবে যদি দেখি তাহলে ট্রান্স হিমালয়ান রিজিয়ন, অর্থাৎ যে অঞ্চলটা মূলত তুষার সমন্বিত হয়ে থাকে। নেক্সট রয়েছে হিমালয়ান বেল্ট, হিমালয়ান বেল্ট এই দিকেও রয়েছে, এই দিকেও রয়েছে। এবং মনে রাখবে এটা নিরবিচ্ছিন্ন, যেহেতু আমাদের কান্ট্রির অংশ নয় তাই জন্য আমরা এখানে দেখাইনি, মাঝখানটা সাদা হয়ে গেছে, কিন্তু এটা পুরো নিরবিচ্ছিন্ন, নেপালের উপর দিয়ে বিন্যস্ত হিমালয়ান বেল্ট। এরপর রয়েছে ডিজার্টিক বেল্ট, যেটা রাজস্থানে রয়েছে। সেমি এরিড অর্থাৎ ডিজার্টকে কেন্দ্র করে চারিদিকে যেটা রয়েছে সেটা হলো সেমি এরিড জোন। তারপর রয়েছে দেখো ওয়েস্টার্ন ঘাট অর্থাৎ পশ্চিম ঘাট, পুরো পশ্চিম ঘাট বরাবর। ওকে, পশ্চিম ঘাটের পর রয়েছে ডেকান পেনিনসুলা, ডেকান পেনিনসুলা পুরোটাই ডেকান পেনিনসুলা রিজিয়ন, যেই ত্রিভুজের মতো যে ক্ষেত্রটা ডেকান ট্র্যাপ রিজিয়ন সেটা। এরপর রয়েছে গাঙ্গেটিক প্লেন, আমরা সবাই গাঙ্গেটিক মানে প্লেন ল্যান্ডে বিলং করি, তো গঙ্গা নদীর পুরো যে সমভূমি ক্ষেত্রটা সেই অঞ্চলটা। কোস্টাল বেল্ট, এই কোস্টাল বেল্ট মানে পুরোটাই উপকূলবর্তী অঞ্চল দিয়ে রয়েছে। এবং রয়েছে নর্থ ইস্টার্ন রিজিয়ন, নর্থ ইস্টার্ন যে মেঘালয় মালভূমি এবং গারো খাসি জয়ন্তিয়া পাহাড় সংলগ্ন যে ক্ষেত্রটা, উঁচু বন্ধুর যে ক্ষেত্রটা রয়েছে উত্তর পূর্বে, সেটা নর্থ ইস্ট। এবং 10 নাম্বারে রয়েছে আইল্যান্ড অর্থাৎ বিভিন্ন দ্বীপ। এই 10টা বায়োজিওগ্রাফিক জোন রয়েছে আমাদের ভারতবর্ষে। এবার আমরা যাব যেটায়, সেটা হলো ক্রাইটেরিয়া গ্রুপ বি তে কি রয়েছে। গ্রুপ এ আমরা বুঝে গেলাম যে এক একটা ফিজিওগ্রাফিক রিজিয়ন, বায়োজিওগ্রাফিক রিজিয়ন স্টাডি করব, করে দেখব যদি সেখানে কোনো রেয়ার বা ইউনিক যদি কোনো ওয়েটল্যান্ড পাই, যে ওয়েটল্যান্ডটা ওই বিশেষ বায়োজিওগ্রাফিক রিজিয়নে রেয়ার, পাওয়া যায় না আর, একদম স্বতন্ত্র, তবে তাকে আমরা নির্দ্বিধায় রামসার সাইটের তালিকাভুক্ত করার জন্য আবেদন করতে পারি। গ্রুপ বি, গ্রুপ বি তে কি রয়েছে দেখো। গ্রুপ বি ক্রাইটেরিয়া বেসিক্যালি তৈরি হয়েছে যে বিষয়ের উপর ভর করে, সেটা হলো সেখানকার স্পিসিস অ্যান্ড ইকোলজিক্যাল কমিউনিটির উপর ভর করে। সেখানে যে উদ্ভিদ প্রাণীরা থাকে সেই উদ্ভিদ প্রাণীদের উপস্থিতি এবং তার পরিসংখ্যানের ভিত্তিতে এই ক্রাইটেরিয়া গুলো তৈরি হয়েছে। প্রথমেই দেখো ক্রাইটেরিয়া 2 রয়েছে, কি রয়েছে ট্রুতে রয়েছে, এ ওয়েটল্যান্ড শুড বি কনসিডার্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। একটা ওয়েটল্যান্ডকে আমরা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স কথার অর্থই রামসার সাইট, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট ইকুইভ্যালেন্ট টু রামসার সাইট কনসেপ্ট। তো ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ইফ ইট সাপোর্ট, যদি এটা সাপোর্ট করে ভালনারেবল, endangered or critically endangered species or threatened ecological community, যারা বিলুপ্ত প্রায়, যারা অস্তিত্বের সংকটের সম্মুখীন, বা বিশেষভাবে তারা মানে দেখা যাচ্ছে যে অন্য কোনো প্রাণী বা অন্য কোনো কমিউনিটির চাপে পড়ে আস্তে আস্তে কমে যাচ্ছে, এই রকম কোনো প্রাণীরা যদি এখানে আস্তানা নিয়ে থাকে এবং এই জলাভূমি যদি তাদের জন্য যথেষ্ট অনুকূল ক্ষেত্র হয়ে থাকে, অর্থাৎ ওই ভালনারেবল, ওই এন্ডেঞ্জার্ড, ওই ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড স্পিসিস এর জন্য এই জলাভূমিটা বেশ খানিকটা সেফ জোন, যে আর 5টা ওয়েটল্যান্ডে গিয়ে বসবাস করতে পারছে না, বাঁচতে পারছে না, তবে সেই জলাভূমিকে আমরা ওই নির্দিষ্ট স্পিসিস এর নিরিখে বা ওই কমিউনিটির নিরিখে, ওই কমিউনিটির উপর গুরুত্ব দিয়ে আমরা সেই ওয়েটল্যান্ডকে বলবো রামসার সাইট। কেন? কারণ ওই ওয়েটল্যান্ডটা ওই বিশেষ ভালনারেবল এন্ডেঞ্জার্ড স্পিসিস এর একটা বড় বাসস্থান, তাই জন্য ওই প্রাণীগুলোকে গুরুত্ব দিয়ে তাদের বাঁচানোর কথা মাথায় রেখে আমরা ওটাকে কি করলাম, একটা ওয়েটল্যান্ড হিসাবে, এই রামসার সাইট হিসাবে চিহ্নিত করলাম। এটা ক্রাইটেরিয়ান 2। ওকে, 3 তে কি রয়েছে দেখো। 3 তে বলছে এ ওয়েটল্যান্ড শুড বি কনসিডার্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট ইফ ইট সাপোর্ট, যদি এটা সাপোর্ট করে, সাপোর্টস পপুলেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অর অ্যানিমাল স্পেসিস। এই কথাটার মানে এই হতে পারে প্ল্যান্ট এবং অ্যানিমাল দুটোর ক্ষেত্রেই, মানে উদ্ভিদ প্রাণী দুটোর ক্ষেত্রেই, অথবা হতে পারে একতরফা শুধু উদ্ভিদের জন্য কথাটা প্রযোজ্য, অথবা শুধু প্রাণীদের জন্য বা অ্যানিমালের জন্য কথাটা প্রযোজ্য, অথবা দুটোর জন্যই প্রযোজ্য। তাই এইভাবে লেখাটা হয়, if it support populations of plants and or animal species important for maintaining the biological diversity
অফ এ পার্টিকুলার বায়োজিওগ্রাফিক রিজিয়ন। ভীষণ গুরুত্বপূর্ণ শর্ত। দেখো কি বলছে, বলছে ফর মেনটেনিং দ্য বায়োলজিক্যাল ডাইভার্সিটি অফ এ পার্টিকুলার বায়োজিওগ্রাফিক রিজিয়ন। মানে আমি আগেই বললাম না যে বায়োজিওগ্রাফিক রিজিয়ন কি। তাহলে একটা বায়োজিওগ্রাফিক রিজিয়নের, ধরো এখানে আমি ছবিতে সাপোজ, যদিও বায়োজিওগ্রাফিক রিজিয়নের ছবি এটা না, মানে পলিটিক্যাল বাউন্ডারি রাজস্থানের এটা, তো রাজস্থান সাপোজ ধরো, রাজস্থান একটা ডিজার্টিক বায়োজিওগ্রাফিক রিজিয়ন। তো এই বায়োজিওগ্রাফিক রিজিয়নের মধ্যে দেখা গেল এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো ওই পার্টিকুলার বায়োজিওগ্রাফিক রিজিয়নে যে উদ্ভিদ প্রাণীরা বসবাস করে বা রয়েছে, বিশেষ করে বিভিন্ন প্রাণীরা রয়েছে, সেই প্রাণীদের একটা বড় অংশকে ওই বিশেষ ক্ষেত্রটা মূলত আশ্রয় দিয়ে থাকে। এখানে কিন্তু রেয়ার রেয়ার দেখছি না, আমি ভালনারেবল দেখছি না, এন্ডেঞ্জার দেখছি না, আমি কি দেখছি, আমি দেখছি ওই বায়োজিওগ্রাফিক রিজিয়নে যত প্রাণীরা বিলং করে তাদের তাদের নিজেদের বেঁচে থাকার একটা বড় আস্তানা হলো এই ওয়েটল্যান্ডটা। তাহলে সেই ওয়েটল্যান্ডকে আমি বলবো, বা তার মর্যাদা আমি দিতে পারি রামসার সাইট হিসাবে। যদিও সেটা পরিসংখ্যানের বিষয়, মানে যেমন আমরা দেখি না হুট করে রামসার সাইট বেড়ে গেল, যেমন এখন 85টা রামসার সাইট আছে, হুট করে রামসার সাইট বাড়ে না। এটার পিছনে দীর্ঘদিনের একটা পর্যবেক্ষণ চলে, ডাটা গ্যাদারিং এর কাজ চলে, প্রাইমারি ডাটা সেখান থেকে কালেক্ট করার কাজ চলে, তারপরে কিন্তু এই তকমাটা সে পায়। ওকে, পরে কনসেপ্ট, অর্থাৎ তিনটে আমরা বুঝে গেছি। 4 নম্বর কি রয়েছে দেখো, 4 নম্বর, ওকে, 4-এ বলছে এ ওয়েটল্যান্ড শুড বি কনসিডার্ড ইন্টারন্যাশনালি ইম্পর্টেন্ট ইফ ইট সাপোর্ট, যদি এ সাপোর্ট করে প্ল্যান্টস অ্যান্ড অর অ্যানিমাল, মানে একই কনসেপ্ট, স্পিসিস অ্যাট এ ক্রিটিক্যাল স্টেজ ইন দেয়ার লাইফ সাইকেল। অর্থাৎ দেখা গেল কোনো উদ্ভিদ কোনো প্রাণী তার লাইফ সাইকেলের ক্রিটিক্যাল দশায় এসে উপনীত হয়েছে, ক্রিটিক্যাল স্টেজ ইন দেয়ার লাইফ সাইকেলস, অর প্রোভাইড রিভিউজ ডিউরিং অ্যাডভার্স কন্ডিশন। অর্থাৎ কোনো একটা প্রাণী কি করছে, সে তার আবাসন হিসাবে বেছে নিচ্ছে এটাকে, এই ক্ষেত্র এই জলাভূমিটাকে তার আবাসন হিসাবে বেছে নিচ্ছে। কখন? যখন তার সার্ভাইভ করার সময়। অর্থাৎ সব জায়গা দেখা গেল, যেমন হয় না যে কোনো একটা দেশে যুদ্ধ লেগেছে, যুদ্ধের সময় কেউ দৌড়ে পালিয়ে কোনো একটা বাড়িতে গিয়ে আস্তানা নিল, এই যে বলছে ডিউরিং অ্যাডভার্স কন্ডিশন, অর্থাৎ তার যে সংকট কাল, সেই সংকট কালে সে একটা রিফিউজ, অর্থাৎ এর অর প্রোভাইড রিফিউজ ডিউরিং অ্যাডভার্স কন্ডিশন, অর্থাৎ তার সংকটকালে যখন ওই জলাভূমিটা তাকে আশ্রয় দিচ্ছে। কার ভিত্তিতে দেখলাম? যারা ক্রিটিক্যাল স্টেজে বিলং করছে জীবন দশার, সেই প্রাণীর নিরিখে আমি দেখলাম যখন সেই প্রাণী এমন কোন জায়গায় আস্তানা নিচ্ছে, তখন সেই আস্তানা যুক্ত অঞ্চলটাকে আমরা বিশেষ ওয়েটল্যান্ড হিসাবে চিহ্নিত করব, এবং অবশ্যই সেটি আন্তর্জাতিক গুরুত্ব পেয়ে রামসার সাইটের তকমা পেতে পারে। এই কটা গেল ক্রাইটেরিয়ান 4 পর্যন্ত। তাহলে আমরা 2, 3 এবং 4 তিনটেই আমরা দেখলাম উদ্ভিদ প্রাণীর পারস্পরিক যে রিলেটিভ অবস্থান তার ভিত্তিতে করা হলো, গেল। এবার পরের ক্রাইটেরিয়া কি দেখো, পরের বলছে স্পেসিফিক ক্রাইটেরিয়া বেসড অন, কিসের উপর বেস করছে? অন ওয়াটার বার্ড। ওয়াটার বার্ড কাকে বলে? যে সমস্ত পাখিরা জলকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছে। এরা স্থলভাগেও থাকে, স্থলভাগেও যায়, ঘুরে বেড়ায়, কিন্তু জল হলো এদের আলটিমেট ডেস্টিনেশন, এখানে এদের আসতেই হবে। তো তাদেরকে বলা হয় ওয়াটার বার্ড। ওয়াটার বার্ডের ছবি আমি দেখিয়ে দিয়েছি, যে ওয়াটার বার্ড চেনার সহজ উপায় হলো এদের ঠোঁটটা লম্বাটে হয়, কারণ মাছ ধরা এদের প্রথম কাজ। খাদ্যাভ্যাসটা পুরোটাই ইকোলজিক্যাল নিডস যদি ধরি, তাহলে সেটা পুরোটা জলাভূমির উপর বেস করে তৈরি হয়। তো এবার বলছে ক্রাইটেরিয়ান 5-এ বলছে
এ ওয়েটল্যান্ড শুড বি কনসিডার্ড ইন্টারন্যাশনালি ইম্পর্টেন্ট ইফ ইট রেগুলারলি সাপোর্ট, যদি এ রেগুলারলি সাপোর্ট করে 20,000 or more ওয়াটার বার্ড, যদি সেই জলাভূমিটা রেগুলারলি সাপোর্ট করে গড়ে 20,000 বা তার বেশি ওয়াটার বার্ডকে যদি সাপোর্ট করে, অর্থাৎ সেখানে প্রচুর ওয়াটার বার্ড আসে এবং তারা ঘুরে বেড়ায়, তারা নিজেদের জীবনের স্বাভাবিক যে কাজ বাজ সেগুলো করে, তাহলে সেই জলাভূমিকে তো আলাদা নজর দিতেই হবে এবং সে সহজেই রামসার সাইটের মর্যাদাভুক্ত হতে পারবে। ক্রাইটেরিয়ান 6 বলছে এ ওয়েটল্যান্ড শুড বি কনসিডার্ড ইন্টারন্যাশনালি ইম্পর্টেন্ট ইফ ইট রেগুলারলি সাপোর্ট, ভীষণ গুরুত্বপূর্ণ কথা দেখো, বলছে ইফ ইট regularly supports 1% of the individual in a population of one species or subspecies of water bird। বলছে ওয়াটার বার্ড গুলো যারা রয়েছে না, সেই ওয়াটার বার্ড গুলোকে আমরা যদি 100% ধরি, সেই 100%-এর বলছে 1% of the individual in a population of one species। ধরো এই যে ওয়াটার বার্ড গুলো রয়েছে, ওয়াটার বার্ড গুলোর মধ্যে একটা প্রজাতিকে আমি নিলাম, একটা হর্নবিল ধরো, সেটাকে নিয়ে আমি তার সংখ্যা 100% রয়েছে আমাদের ভারতবর্ষে, বা এটা সম্ভবত সেই বায়োজিওগ্রাফিক রিজিয়নের নিরিখেও করা হতে পারে। 100%-এর মধ্যে যদি 1% মানে কনসেপ্টটা এইরকম, আমাদের বিশ্বে 100 জন মানুষ যদি থাকে, তার 17 জন মানুষ ভারতে আছে, 17 জন মানুষ ভারতে আছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা কোনো একটা জলজ প্রাণী, সাপোজ ধরো বক, তাকে যদি 100% ধরি ওই বায়োজিওগ্রাফিক রিজিয়নের নিরিখে, তার যদি 1% সম্ভবত এটা কান্ট্রির নিরিখে হয়ে থাকে, যদি 1% অফ ইন্ডিভিজুয়াল ইন এ পপুলেশন অফ ওয়ান স্পিসিস অফ সাব স্পিসিস অফ ওয়াটার বার্ড, যদি সেই জায়গাটায় মানে সেই জলাভূমিটা ওই 1%কে তাদের কমিউনিটিতে তো 100% রয়েছে, সেই 100%-এর মিনিমাম 1%-কে যদি সে সাপোর্ট করে, সেই জলাভূমিটা সাপোর্ট করে, তাহলে তাকে আমরা অবশ্যই রামসার সাইটের তালিকাভুক্ত করতে পারি। ওকে, পরের কনসেপ্ট, পরের কনসেপ্টে বলা হচ্ছে দেখো, স্পেসিফিক ক্রাইটেরিয়া বেসড অন ফিশ, অর্থাৎ মাছের ভিত্তিতে এ ওয়েটল্যান্ড শুড বি কনসিডার্ড ইন্টারন্যাশনালি ইম্পর্টেন্ট ইফ ইট সাপোর্ট এ সিগনিফিকেন্ট প্রপোর্শন অফ ইন্ডিজিনিয়াস ফিশ। ইন্ডিজিনিয়াস ফিশ মানে হলো সেখানকার স্থানীয় মাছ, সাব স্পিসিস অ্যান্ড স্পিসিস অর ফ্যামিলি। ফ্যামিলি মানে একই প্রজাতির মাছের মধ্যে অনেক ভাগ থাকে না, তো সেটাকে এই পুরোটাকে একটা ফ্যামিলি বলে। তো ইন্ডিজিনিয়াস ফিশ, সাব স্পিসিস, স্পিসিস অর ফ্যামিলির নিরিখে যদি আমরা দেখি যে সেটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র, ওই মাছেদের প্রজাতি, মাছেদের যেমন এতক্ষণ পাখি নিয়ে বললাম, তেমনি ওয়াটার বার্ড নিয়ে বললাম, তেমনি এই কথাটা একইভাবে প্রযোজ্য মাছদের নিয়ে যদি হয়ে থাকে, তাহলে সে রামসার সাইট হওয়ার মর্যাদা রাখে। 8 বলছে এ ওয়েটল্যান্ড শুড বি কনসিডার্ড internationally important if it an important source of food for fish। অর্থাৎ মাছ তো খাদ্যের একটা বড় উৎস, তো সেই ফুড বা তার যে সোর্স রিজিয়ন হিসাবে যদি সেটি বিশেষভাবে মর্যাদা পেয়ে থাকে, তাহলে তাকে আমরা বলতে পারি সেটি একটি বিশেষ ওয়েটল্যান্ড এবং সেটাকে রামসার সাইটের আওতাভুক্ত করা যেতে পারে। যদিও তার একটা মিনিমাম কন্ডিশন থাকবে, এমন নয় যে অল্প কিছু, মানে টোটাল যত ফিশ প্রোডাকশন হয় সেই বায়োজিওগ্রাফিক রিজিয়নে তার একটা বড় অংশ সেই জায়গা থেকে আসতে হবে, তবেই সে সেই রকম ভাবে মূল্য বা গুরুত্ব পাবে। এবার গেল আমরা তার মানে বার্ড দেখলাম, পাখি দেখলাম, ওয়াটার বার্ড দেখলাম, মাছ দেখলাম। এবার রয়েছে এমন কিছু স্পেসিস যেটা নন এভিয়ান অ্যানিমাল স্পেসিস, অর্থাৎ পক্ষী প্রজাতি নয়, পক্ষীর বাইরেও এমন কিছু প্রাণী রয়েছে যারা ওয়েটল্যান্ডকে আঁকড়ে ধরে জীবন যাপন করে। সেটাই হলো 9তম ক্রাইটেরিয়া। কি বলছে?
A wetland should be considered internationally important if it regularly support 1% of the individual in a population of one species or subspecies of wetland dependent non-avian animal species। 1% হবে, যেমনটি আমরা ওয়াটার বার্ডের ক্ষেত্রে দেখেছিলাম 1% যে কথাটা যেভাবে ছিল, এখানেও সেই একই কথা, কিন্তু এক্ষেত্রে নন এভিয়ান অ্যানিমাল স্পিসিস এর কথা বলা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন প্রাণী, যেমন কুমির হতে পারে, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ক্ষেত্রে বলছি আমি, যেমন ধরো হরিণ হতে পারে, যারা কিন্তু এই ওয়েটল্যান্ডে বিলং করে কিন্তু অন্যরকম ভাবে। তো তাদেরকেই মানে সেই ওয়েটল্যান্ডকেও আমরা বিশেষভাবে মর্যাদা দিয়ে থাকি, যেমনটি সুন্দরবন 2019 সালে রামসার সাইটের মর্যাদাভুক্ত হয়েছে এবং সেই সঙ্গে ভারতবর্ষের সবচেয়ে বড় রামসার সাইট বর্তমানকালে সুন্দরবন। এবার আমরা পরের কনসেপ্টের জায়গায় যাব। দেখো এর গোল কি, গোল অলরেডি তোমরা বুঝে গেছো। দ্য কনজারভেশন গোল ইনক্লুডিং স্টপিং দ্য লস অফ ওয়েটল্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ বিশ্ব জুড়ে যে ওয়েটল্যান্ড কমে যাচ্ছে না, জলাভূমি জমিয়ে ফেলা, মানে ভরাট করে দেয়া, সেই কাজগুলো যেগুলো চলে, সেই ওয়েটল্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড যেটা কমে যাচ্ছে সেটাকে বন্ধ করা, and preserving the remaining wetland, অর্থাৎ যেটা এখনো বেঁচে আছে সেই ওয়েটল্যান্ডকে বিশেষভাবে সুরক্ষায় আওতায় এনে বাঁচিয়ে রাখা, থ্রু উইশ ইউজ অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ তার জন্য বিশেষ ম্যানেজমেন্ট পলিসি তৈরি করা। গোল এটা। বেনিফিট কি? দ্য কনভেনশন প্রোভাইডস বেনিফিটস such as ফ্রেশ ওয়াটার সাপ্লাই, কারণ আমরা জানি ওয়েটল্যান্ডের একটা বড় অংশ, যেমনটি গ্রাউন্ড ওয়াটার টেবিলকে রিচার্জ করতে হেল্প করে। ওয়েটল্যান্ডে কি করে, চারিদিক থেকে জল চলে আসে। ওয়েটল্যান্ড কি অ্যাকচুয়ালি, যদি আমরা জিওলজিক্যাল ভাবে দেখি, দৃষ্টিকোণ দিয়ে দেখি, ওয়েটল্যান্ড হলো সেই ক্ষেত্র যে ক্ষেত্রে ওয়াটার লগিং হয়েছে। ওয়াটার লগিং কোথায় হয়? যে জায়গায় গ্রাউন্ড ওয়াটার টেবিলটা সারফেসে উঠে আসে সেখানে। অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার টেবিল যদি নিচে নেমে যায় তাহলে তো স্যাচুরেটেড থাকতো না, গ্রাউন্ড ওয়াটার টেবিলটা অনেক ওপরে এবং সারফেসে উন্মুক্ত হয়ে গেছে, তাই জন্য সেখানে সারা বছর জল জমে থাকে। তাই সবই কিন্তু এই ওয়াটার টেবিলের খেলা। যেখানেই আমরা ওয়াটার লগড এরিয়া দেখব, অর্থাৎ সারা বছর জল জমে থাকে, তার মানে মনে রাখতে হবে সেখানে গ্রাউন্ড ওয়াটার টেবিল সারফেসে আছে। এবার সেটা কোন জায়গায় হবে? যদি আমরা ফিজিওগ্রাফিক নেচার দেখি, স্বাভাবিকভাবেই সেই অঞ্চলটা হবে নিচু, সেই পুরো সামগ্রিক অঞ্চলের নিরিখে অপেক্ষাকৃত নিচু ক্ষেত্র, যে ক্ষেত্রটায় চারিদিক থেকে সাব সারফেস রান অফের মাধ্যমে জল এসে এসে নিচের দিকে জমে। সারফেস রান অফ তো হবেই, তার পাশে সাব সারফেস রান অফ হবে। রান অফ হয়ে হয়ে দেখা যাবে জলের কনসেন্ট্রেশন হবে, জল কনসেন্ট্রেট করে ওয়াটার লকড হয়ে যাবে, অর্থাৎ সেখানে জল জমে যাবে এবং অংশ তো সারফেসের উপরে ভেসে থাকবে। তাহলে তাকেই আমরা ওয়েটল্যান্ড হিসাবে চিহ্নিত করি, এটাই মেন জিওলজিক্যাল বিষয়। ওকে, তো তাই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ, যেমন ওয়াটার লকড হওয়া মানে সেখান থেকে জল গ্রাউন্ড ওয়াটার টেবিলে প্রতিনিয়ত কি হয়, সাপ্লাই হয়, কারণ গ্রাউন্ড ওয়াটার টেবিলটা হলো একটা গ্লোবাল সাইকেল। অর্থাৎ এখানে ওয়াটার যেটা ওয়েটল্যান্ড রয়েছে, সেই ওয়েটল্যান্ডে জল আস্তে আস্তে ইনফিল্টেড হচ্ছে, অংশ তো ইনফিল্টেড হবে জল, এবং সেই ইনফিল্টেড ওয়াটারটা কি হবে, সারফেস রান অফের মাধ্যমে দেখা যাবে অপেক্ষাকৃত পার্শ্ববর্তী অঞ্চলে সাপ্লাই হবে। যদি আমরা অধিকাংশ ওয়েটল্যান্ডের ক্ষেত্রে দেখি, সেটা হলো একটা লকড এরিয়া। লক মানে কি, চারিদিক থেকে জল আর কোথাও যেতে পারে না বলে সেই জায়গায় লক হয়ে যায় জল, আর কোথাও ড্রেনেজ হতে পারে না, তাই সহজেই সেখানে ওয়েটল্যান্ড ফর্ম করতে পারে। তবুও ওয়েটল্যান্ড মানে হলো সে একটা এই গ্রাউন্ড ওয়াটার টেবিলকে জলের যোগান অব্যাহত রাখার একটা বিষয়। এবং এটি যেহেতু ওয়াটার লকড এরিয়া, তার মানে যখন ভারী বৃষ্টি হয় তখন চারিদিক থেকে জল সারফেস রান অফ করে সেখানে এসে জমে, তাই জন্য ফ্ল্যাট কন্ট্রোল করে কিছুটা, এবং ফুড অ্যান্ড বিল্ডিং ম্যাটেরিয়াল সেখান থেকে পাওয়া যায় কিছুটা, কাদা বা মাটি যেগুলো হয়, অ্যান্ড কিছু ঘাস হয়, যে ঘাসগুলো ওয়েটল্যান্ডে কিছু ঘাস হয়, যে ঘাসগুলো দিয়ে কুড়ে ঘর থেকে শুরু করে বিভিন্ন ঘরের ছাউনি, বিভিন্ন জিনিস তৈরি করা হয়, বিভিন্ন ম্যাটেরিয়ালস পাওয়া যায়। অ্যান্ড বায়োডাইভার্সিটি তো অবশ্যই রয়েছে, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ যেটা বোঝালাম, এবং ক্লাইমেট চেঞ্জ মিটিগেট করা, অর্থাৎ এই প্রত্যেকটা ওয়েটল্যান্ডের যে ক্ষমতাটা আছে সেটা হলো অ্যাটমসফিয়ারিক
যে গ্যাস, যে উপাদানগুলো এক্সট্রা অ্যাটমসফিয়ারও সবসময় চায় নিজে ব্যালেন্সে থাকতে। এবার যখন ইমব্যালেন্স হয়ে যায়, ইমব্যালেন্স হওয়া মানে কি, লোড বেড়ে গেছে, সেটা হতে পারে বিভিন্ন ক্ষতিকারক গ্যাসের উপস্থিতি বেড়ে গেছে, বিভিন্ন অ্যাটমসফিয়ারের সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বেড়ে গেছে, এরকম হতে পারে। তো অ্যাটমসফিয়ার যখন ইমব্যালেন্সে চলে আসে তখন কিন্তু সে ব্যালেন্স ফিরে আনতে চায়। এবং মনে রাখতে হবে এই ব্যালেন্স ফিরে আসার একটা বড় কাজ করে থাকে বৃষ্টিপাত। বৃষ্টি যখন হয় তখন অ্যাটমসফিয়ারে যা যা অতিরিক্ত বিষয় ভেসে বেড়াচ্ছিল তাদেরকে সব নিচে নামিয়ে নিয়ে চলে আসে। তো এবার এই যে জল জল জমা, তারপরে ওয়েটল্যান্ডের অ্যাক্টিভিটিস, এই সব কিছুর সাথে না অ্যাটমসফিয়ারিক বা আমাদের ক্লাইমেটিক যে যে ফেনোমেনন গুলো এক্সট্রা হয়ে যায়, সেই ফেনোমেনন গুলো একটু একটু করে ওয়েটল্যান্ডে গিয়ে জমতে পারে বা জমতে থাকে। তাই এটা অংশত ক্লাইমেট চেঞ্জকে মিটিগেট করতে পারে প্রত্যেকটা ওয়েটল্যান্ড। ওকে, আমরা জলাভূমি সম্পর্কে জানি, একে প্রাকৃতিক কিডনি হিসাবে চিহ্নিত করা হয়, সেগুলো জানি আমরা। ওকে, নেক্সট ইনফরমেটিভ কিছু ডাটায় আমরা যাব এবং বলে রাখি যে এই পার্টগুলোর পর আমরা কিছু তথ্য, যে তথ্যগুলো সাধারণত পরীক্ষায় আসে সেই প্রশ্ন তথ্যগুলো আমি তুলে ধরবো। এবং সবাই একটু এখানে দেখতে পারো, এখানে একটা ছবি রয়েছে, সবাই পিডিএফ থেকে দেখে নিতে পারো। বর্তমানকালে 2024 আগস্ট মাসের তথ্য যদি দেখি, সেই তথ্য অনুযায়ী 85টি রামসার সাইট রয়েছে। আগে যেখানে 80টি ছিল, সেই 80-র সাথে আরো 5টি যোগ হয়ে বর্তমানকালে রামসার সাইটের সংখ্যা হয়েছে 85। এবং যে নতুন 5টা হয়েছে তার 3টেই হয়েছে কর্ণাটকে এবং 2টো হয়েছে তামিলনাড়ুতে। টোটাল 5টা রামসার সাইট তৈরি হয়েছে। ওকে, এবং মনে রাখবে রামসার সাইটের তালিকায় যদি সবার প্রথম কোন রাজ্য বলি, তাহলে সেটা তামিলনাড়ু। তামিলনাড়ুতে রয়েছে 16 এবং 2 18, অর্থাৎ বর্তমানকালে রয়েছে টোটাল 18টি রামসার সাইট। অর্থাৎ তামিলনাড়ুতে রয়েছে 18টি রামসার সাইট, উত্তরপ্রদেশে রয়েছে 10টি রামসার সাইট। তো তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার আছে। পাঞ্জাব মনে রাখবে 6টা রয়েছে, অনেক সময় অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে দিতে পারে। পাঞ্জাবে রয়েছে 6টি, জম্মু কাশ্মীরে রয়েছে 5টি রামসার সাইট। ওকে, তার মানে, এবং উড়িষ্যাও মনে রাখবে, উড়িষ্যাও 6টা রয়েছে রামসার সাইট। ওকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তামিলনাড়ু সবার শীর্ষে রয়েছে, তারপরে রয়েছে উত্তরপ্রদেশ, তারপরে রয়েছে পাঞ্জাব এবং উড়িষ্যা 6টা করে, জম্মু কাশ্মীর রয়েছে 5টা। ওকে, তো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 2টো, যেগুলো আমি পরে লিখেওছি। 2টোর মধ্যে এক হলো ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড আর 2 হলো সুন্দরবন। এবং বিহারে বর্তমানকালে রয়েছে টোটাল, যেমনটি এটা আগের তথ্য, বিহারে রয়েছে কুনওয়ার লেকের পাশাপাশি আরো 2টো, অর্থাৎ 3টে রামসার সাইট রয়েছে বিহারে। ওকে, আমরা যাব তথ্যে। এবার ইনফরমেশন কি কি পড়তে হবে দেখো। দ্য ইউনাইটেড কিংডম হ্যাজ দ্য মোস্ট রামসার সাইট ইন দ্য ওয়ার্ল্ড। যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বেশি রামসার সাইট কোথায় আছে বিশ্বে, মনে রাখবে উত্তরটা হলো ইউনাইটেড কিংডম বা ইউকে তে রয়েছে সবচেয়ে বেশি, এবং সেই সংখ্যাটা 175টি রামসার সাইট রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মেক্সিকোতে রয়েছে 142টি রামসার সাইট। তার মানে ইউনাইটেড কিংডমে রয়েছে 175টি, মেক্সিকোতে রয়েছে 142টি। যদি আমরা এরিয়া বলি, এরিয়া সংখ্যা নয়, সংখ্যায় তো ইউকে এবং মেক্সিকো চলে আসলো, কিন্তু আমি প্রশ্ন বলা হচ্ছে যে এরিয়া বেসিসে সবচেয়ে বড় রামসার সাইট এরিয়া কোথায় রয়েছে। বড় বলতে সবকটা জুড়ে জুড়ে যদি আমরা টোটাল এরিয়া বিচার করি, তাহলে সবচেয়ে বেশি বা সবচেয়ে লার্জেস্ট এরিয়া অফ রামসার সাইট রয়েছে বলিভিয়া উইথ 1,48,000 স্কয়ার কিলোমিটার এরিয়া রামসার সাইটের আওতাভুক্ত। বলিভিয়ায় রয়েছে সবচেয়ে বড় এরিয়া রামসার সাইটের। একাধিক রামসার সাইটকে জুড়ে একটা বড় এরিয়া ধরা যেতে পারে। ওকে, দ্য ওয়ার্ল্ড ফার্স্ট রামসার সাইট ওয়াজ দ্য কুবোক পেনিনসুলা ইন অস্ট্রেলিয়া। কুবোক পেনিনসুলা অস্ট্রেলিয়া, এটি কিন্তু সবচেয়ে বড়, সর্বপ্রথম, এবং এটি ডেজিগনেটেড ইন 1974। আমরা জানি রামসার কনভেনশন 1971 হয়েছিল, কিন্তু 1975 সাল থেকে শুরু হয়েছিল
রামসার সাইট তালিকাভুক্তকরণের কাজ, এবং সেই তালিকায় সবার আগে 1974 সালেই নাম নথিভুক্ত করিয়ে ফেলেছিল 1974 সালে নাম নথিভুক্ত করিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়ার কুবক পেনিনসুলার রিজিয়ন। এটি হলো ফার্স্ট রামসার সাইট আমাদের ওয়ার্ল্ডের। ওকে, এবার রয়েছে পরেরটা, দ্য লার্জেস্ট সাইট। লার্জেস্ট সাইট কোনটি, সবচেয়ে বড় সাইট কোনটি? যেমন একক ভাবে সবচেয়ে বড়, মানে একটা এবং সে বড়, যেমন বলিভিয়া। কি বলিভিয়া হলো এমন দেশ যেখানে সব রামসার সাইট গুলোকে যদি যোগ করা হয় তাহলে লার্জেস্ট এরিয়া রয়েছে রামসার সাইটের বলিভিয়ায়। কিন্তু একক ভাবে সবচেয়ে বড় রামসার সাইট হলো লার্জেস্ট সাইট আর রিউ নেগ্রো ইন ব্রাজিল। রিউ নেগ্রো ইন ব্রাজিল, এটি সবচেয়ে বড় এবং যার এরিয়া 1,20,000 স্কয়ার কিলোমিটার। এটি হলো লার্জেস্ট রামসার সাইট আমাদের ওয়ার্ল্ডের, রিউ নেগ্রো ইন ব্রাজিল। ওকে, এবার আসি আমরা ইন্ডিয়ার কথায়। ইন্ডিয়া, দেখো ইন্ডিয়ায় দেয়ার আর 85 রামসার সাইট ইন ইন্ডিয়া। 85টি রামসার সাইট রয়েছে আগস্ট 2024 রিপোর্ট অনুযায়ী। চিল্কা লেক, মনে রাখবে চিল্কা, ইন উড়িষ্যা অ্যান্ড কেওলাদেও ন্যাশনাল পার্ক ইন রাজস্থান, এই দুটো হলো প্রথম প্রথম রামসার সাইটের মর্যাদাভুক্ত হয়েছিল 1981-এ, 1981 সালে। চিল্কা লেক ইন উড়িষ্যা অ্যান্ড কেওলাদেও ন্যাশনাল পার্ক ইন রাজস্থান are recognized as the first Ramsar site in India. মনে রাখবে এই চিল্কা অ্যান্ড কেওলাদেও ন্যাশনাল পার্কের মধ্যে প্রথম কিন্তু চিল্কা। যদি প্রশ্ন করা হয় ভারতের প্রথম রামসার সাইট কোনটি, উত্তরটা হবে চিল্কা। এরপর রয়েছে কেওলাদেও ন্যাশনাল পার্ক রাজস্থানের। নেক্সট পরে কনসেপ্ট তামিলনাড়ুর কথা। তামিলনাড়ু যেটা আমরা একটু আগেই বললাম, তামিলনাড়ু তামিলনাড়ু হ্যাজ হাইয়েস্ট নাম্বার অফ রামসার সাইট ইন ইন্ডিয়া, সবচেয়ে বেশি সংখ্যক, উইথ 18 রামসার সাইট। 18টি রামসার সাইট রয়েছে বর্তমানকালে তামিলনাড়ুতে। উত্তরপ্রদেশে রয়েছে সেকেন্ড হাইয়েস্ট, কটা? 10টা। মনে রাখবে বিহারে রয়েছে 3টি রামসার সাইট, যেহেতু বিপিএসসির প্রিপারেশন অনেকেই নিচ্ছে তাই জন্য এটা আমি লিখে দিয়েছি। কুনওয়ার লেক 1, 2 নাগি বার্ড স্যাংচুরি, 3 হলো নাকতি লেক। এই তিনটে, দুটো হলো এন দিয়ে, একটা নাগি বার্ড স্যাংচুরি, 2 হলো নাকতি লেক, আর 3 কুনওয়ার লেক। কুনওয়ার লেক আমরা জানি এটি হলো অন্যতম বড় একটি অক্সবো লেক বা অশ্বক্ষুর আকৃতির হ্রদ। অনেক সময় এই সংখ্যা দিয়ে প্রশ্ন করা যেতে পারে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার সাজাও। তাহলে মনে রাখবে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি 18টি, উত্তরপ্রদেশে 10টি, পাঞ্জাবে 6টি, উড়িষ্যায় 6টি, মধ্যপ্রদেশে 5টি, জম্মু কাশ্মীরে রয়েছে 5টি রামসার সাইট। ওকে, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে রামসার সাইট কটি রয়েছে বর্তমানকালে? 2টি। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড রয়েছে আর 2 সুন্দরবন, এই দুটো। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড 2002-এ তকমা পেয়েছিল এবং সুন্দরবন 2019 সালে তকমা পেয়েছিল। এবং এই জায়গা আরো একটি কথা, তোসো মোরারি, এটি হলো হাইয়েস্ট রামসার সাইট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ছবি দেখানো হয়েছে, যেটি রয়েছে বেসিক্যালি লাদাখে অবস্থিত তোসো মোরারি। এটি হলো হাইয়েস্ট বা সবচেয়ে উঁচু রামসার সাইট ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের, কিন্তু ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ডের। দিস লেক ইজ লোকেটেড ইন দ্য চাংথাং রিজিয়ন অফ লাদাখ। লাদাখের চাংথাং রিজিয়নে রয়েছে। ইট ইজ দ্য লার্জেস্ট হাই অল্টিটিউড লেক ইন ইন্ডিয়া দ্যাট ইজ এন্টায়ারলি ইন ইন্ডিয়ান টেরিটরি। মনে রাখবে যেটার পুরোটা এই তোসো মোরারি সবচেয়ে উঁচু এই সেন্সে যে এই লেকের পুরোটা ইন্ডিয়ান টেরিটরিতে বিলং করছে, পুরোটা ইন্ডিয়ান টেরিটরিতে। ঠিক আছে, যেমনটি আমাদের যদি প্রশ্ন করা হয় ভারতে এককভাবে অবস্থিত সবচেয়ে উঁচু পিক কি, আমরা ভারতের উচ্চতম পিক তো জানি কাঞ্চনজঙ্ঘা, কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা অংশ ভারতে নেই। যদি প্রশ্ন করা হয় সামগ্রিকভাবে ভারতবর্ষে রয়েছে, অর্থাৎ পুরোটা ভারতে রয়েছে সবচেয়ে উঁচু পিকের নাম কি, উত্তরটা হবে নন্দা দেবী পিক। এর পুরোটাই রয়েছে ভারতে, অথচ দেখা যাবে যে তার থেকে উঁচু কাঞ্চনজঙ্ঘা, যেটি ভারতের উচ্চতম শৃঙ্গ, তার একটা অংশ কিন্তু ভারতের তার একটা অংশ রয়েছে নেপালে। তাই জন্য মনে রাখতে হবে এই কনসেপ্টটা, তোসো মোরারি এটি হলো
এককভাবে ভারতে অবস্থিত একটি মানে ওয়াটার বডি, ওকে, বা ওয়েটল্যান্ড। সুন্দরবন ওয়েটল্যান্ড, সুন্দরবন সুন্দরবন ওয়েটল্যান্ড কবে হলো? The Sundarban in India is the largest protected wetland in the country and 27th Ramsar site in India, যেটা জানুয়ারি 30 2019 সালে তকমা পেয়েছিল। The Sundarban is over 4,23,000 hectare in size and makes up more than 60%, makes up more than 60% of India's total mangrove forest area, মানে আমাদের ভারতের টোটাল ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়ার 60% বেসিক্যালি রয়েছে এই সুন্দরবনে। যদিও পুরো সুন্দরবনের 60% রয়েছে বাংলাদেশের দখলে এবং 40% রয়েছে ইন্ডিয়ার দখলে। সেই 40%কে আবার যদি ধরা হয় 100%, তা মানে 40%কে যদি দেখা হয় তাহলে আমাদের ভারতবর্ষের 100% ম্যানগ্রোভ এরিয়ার 60% রয়েছে এই 40%-এর মধ্যে। মানে আশা করি বুঝতে পেরেছো, ভারতে যত ম্যানগ্রোভ রয়েছে সেই ম্যানগ্রোভকে যদি আমরা 100% ধরি, তার 60% রয়েছে সুন্দরবনে, ওকে। The East Kolkata wetland, East Kolkata বা East Calcutta wetland are designated as a Ramsar site on August 19, 2002, অর্থাৎ 2002 সালেই কিন্তু রামসার সাইটের তালিকাভুক্ত হয়েছিল ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। নেক্সট, রেনুকা ওয়েটল্যান্ড, গুরুত্ব এটাই, রেনুকা ওয়েটল্যান্ড হলো স্মলেস্ট রামসার সাইট ইন ইন্ডিয়া। ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট হলো রেনুকা। রেনুকা কোথায় রয়েছে? রেনুকা রয়েছে হিমাচল প্রদেশে। প্রশ্ন করা যেতে পারে ভারতের ক্ষুদ্রতম রামসার সাইটের নাম কি? উত্তরটা রেনুকা। রেনুকার ছবি এখানে দেখিয়ে দেওয়া হয়েছে এবং এটি মূলত 0.2 স্কয়ার কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে, ওকে, ওয়েটল্যান্ড। and declared a Ramsar site on অক্টোবরের 15, 2012 সালে এটি রামসার সাইটের তালিকাভুক্ত হয়। তো এই হলো তথ্য, মানে আমরা রামসার সাইট সংক্রান্ত ইনফরমেশন গুলোকে এখানে দিলাম এবং সবাইকে বলে রাখি পরীক্ষাগুলো প্রত্যেকে দেওয়ার জন্য। রামসার সাইটের ওপর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা দাও, ইনফরমেশন গুলো এক এক জায়গায় করো। রামসার সাইট থেকে যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায়, এর বাইরে কিছু থাকবে না। তো এইভাবে সিস্টেমেটিক ভাবে প্রত্যেকের দায়িত্ব যেটা, সেটা হলো ক্লাস করে পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি নিজে সম্পন্ন করা। অনলাইন প্ল্যাটফর্ম মানেই নিজের এই জায়গাটা কিন্তু যথেষ্ট বিচক্ষণতার সহিত দেখতে হবে যে তুমি দিনের শেষে নিজেকে পরিকল্পনাবদ্ধভাবে এগোতে পারছো কিনা। এরপরে আরো একটি ক্লাস নিয়ে আমি আসছি, আরো একটি ক্লাস রেকর্ড করা হবে এখন। আজকের এই ক্লাস এই পর্যন্তই।